আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই আমাদের এমআরসিপি এক্সামে হিপ পেইন থেকে বেশ কিছু স্টেম থাকে। সো কিভাবে আমরা কোন কোশ্চেনে হিপ পেইনটা আসলে কোন ডিজিজকে ইন্ডিকেট করে সেটা আমরা কিভাবে বুঝতে পারবো সেটা নিয়ে একটা গ্রস আলোচনা করতে চাই। সো মোটা দাগে এই ক্লাসটা পুরোপুরিভাবে একটা এক্সাম ওরিয়েন্টেড ক্লাস, যেন আমরা একটা স্টেম দেখে খুব সহজে যেন আইডেন্টিফাই করতে পারি যে কোন পেইনটা আসলে কোন ডিজিজকে ইন্ডিকেট করতেছে। সো এমআরসিপিতে আসলে আমরা দেখি যে রিউমাটোলজি থেকে যখন কোশ্চেন আসে দেখা যাচ্ছে এলবো পেইন, রিস্ট পেইন, হিপ পেইন, এরকম মাল্টিপল অ্যানাটমিক্যাল লোকেশনের পেইনের উপর বেস করে ওরা একটা কোশ্চেন দিয়ে দেয়। এটা খুব ফ্রিকুয়েন্টলি ওরা করে, লাইক শোল্ডার, টিপ অফ দ্য শোল্ডারে পেইন, বা এলবোর এখানে পেইন, বা রিস্টের এখানে পেইন এরকম, বা অথবা হিপের এখানে পেইন, বা নি জয়েন্টের ওখানে পেইন। এরকমভাবে ওরা ডিফারেন্ট টাইপস অফ রিউমাটোলজিক্যাল কন্ডিশনসকে ফোকাস রেখে ওরা ফ্রিকুয়েন্টলি কোশ্চেন করে। প্রত্যেকটা ডায়েটে মাল্টিপল কোশ্চেন্স আমরা আসলে এরকম আসলে ইউজুয়ালি পেয়ে থাকি। সো দ্যাটস ওয়াই পেইন আন্ডারস্ট্যান্ডিং অথবা পেশেন্টের এরকম কোনো কোশ্চেন আসলে সেইটাকে আমরা কিভাবে ইভ্যালুয়েট করব এটা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো শুরু করা যাক। তাহলে আমাদের প্রথমে যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। সো কিভাবে একটা অস্টিওআর্থ্রাইটিসের পেইন আমরা পাইতে পারি। সো প্রথম কথা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের পেইনটা এক ধরনের মেকানিক্যাল পেইন। তাহলে এই পেইনের বৈশিষ্ট্য কি? এটা এক ধরনের মেকানিক্যাল পেইন। সো মেকানিক্যাল পেইনের টিপিক্যাল বৈশিষ্ট্য হচ্ছে সে যখন কোনো কাজ করবে তখন তার ব্যথাটা বাড়বে, আর যখন সে রেস্ট নিবে তখন তার ব্যথাটা ইমপ্রুভ করবে। তাহলে মেকানিক্যাল পেইনের বৈশিষ্ট্য কি? যখন সে রেস্ট নিবে তখন তার ইমপ্রুভ সে ফিল করবে, আর যখন সে কোনো কাজ করবে তখন তার ব্যথাটা ওই মুহূর্তে বেড়ে যাবে। সো দেখা যাচ্ছে সকালবেলা সে একটু বেটার ফিল করে, বাট যতই সে কাজ করতেছে তার অবস্থা খারাপ হচ্ছে। সো মর্নিংয়ে সে আসলে একটু বেটার ফিল করে, ঘুম থেকে ওঠার পরে আফটার এ স্লিপ সে বেটার ফিল করে। তাহলে এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, অস্টিওআর্থ্রাইটিস সাধারণত আমরা দেখি যে আমাদের নি জয়েন্ট ইনভলভমেন্টটাই কমনলি হয়, বাট কথা হলো ওল্ডার পেশেন্টের ক্ষেত্রে হিপ জয়েন্টেও ইনভলভমেন্ট অ্যাকচুয়ালি কমন। সো অস্টিওআর্থ্রাইটিসে আমরা অনেক সময় খালি কনসিডার করি যে মেবি নি জয়েন্ট ইনভলভমেন্ট হলে আমরা চিন্তা করব, বাট ঘটনা হচ্ছে যে হিপ জয়েন্ট ইনভলভমেন্টও কমন, এবং এখান থেকেও প্রশ্ন আসে। ইনফ্যাক্ট সাম পেরিফেরাল জয়েন্টস সেগুলোর ইনভলভমেন্ট থেকেও সামটাইমস কোশ্চেন এসে থাকে। সো আমরা একটু মাথায় রাখবো বায়াস যেন না হয়। সো এইখানে দেখা যাচ্ছে অস্টিওআর্থ্রাইটিস যদি হয় এবং যদি হিপ জয়েন্টের ওখানে যদি আসলে ইনভলভমেন্টটা থাকে, সো নর্মালি আমরা দেখি যে ইন্টারনাল রোটেশন একদম শুরুর দিকে হিপ জয়েন্টের যে ইন্টারনাল রোটেশন সেখানে ইম্পেয়ারমেন্ট হয়। সো এইখানে পেশেন্টের আমরা দেখব ইন্টারনাল রোটেশন, এইখানে আমরা ইম্পেয়ারমেন্ট আসলে পাবো। সো এটা আমাদের একটা আর্লি স্টেজের দিকে ক্লু হিসেবে এটাকে থাকবে। সো তাহলে আমরা অস্টিওআর্থ্রাইটিসে এইরকম প্রেজেন্টেশনটা বলবো যে পেইন আফটার ওয়ার্ক বাড়ে যাচ্ছে, সকালবেলা ঘুম থেকে ওঠার পর সে একটু বেটার ফিল করে, একটা রেস্টের পরে সে বেটার ফিল করে, এবং হিপ জয়েন্ট ইনভলভ হলে ইন্টারনাল রোটেশনটা শুরুর দিকে আমরা এখানে একটা ইম্পেয়ারমেন্ট আমরা হতে দেখি। সো অস্টিওআর্থ্রাইটিস ইন দ্য হিপ জয়েন্ট, তাহলে প্রেজেন্টেশন একটা এরকম থাকে। সেকেন্ড হচ্ছে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। এখন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস নর্মালি স্মল জয়েন্টে ইনভলভমেন্ট সবচেয়ে বেশি হয়, কিন্তু লার্জ জয়েন্টে ইনভলভমেন্ট কিছু কিছু পেশেন্টে কিন্তু আসলে ডেভেলপ করে বা এক্সটেন্সিভ ডিজিজগুলোতে হতে পারে। সো যদি এমন হয় যে আসলে ইনফ্লামেটরি ডিজিজ, তাহলে টিপিক্যাল ইনফ্লামেটরি পেইনের প্রেজেন্টেশনই সেখানে আসবে। তাহলে আমি এখানে দেখব পেশেন্টের সিস্টেমিক প্রেজেন্টেশন আছে বা সিস্টেমিক ফিচার সেখানে থাকবে। হ্যাঁ, পেশেন্ট হয়তো একটা ফিভারের কথা বলতে পারে, অ্যানোরিক্সিয়ার কথা বলতে পারে, ওয়েট লসের কথা বলতে পারে, কমনলি আমরা যা পাই আর কি। তাহলে সিস্টেমিক ইলনেসের এই ফিচারগুলো থাকবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এই পেনটা ইনফ্লামেটরি নেচারটাই শো করবে। তাহলে ঘুম থেকে ওঠার পরে তার ব্যথাটা সবচেয়ে বেশি থাকবে, আফটার টেকিং এ রেস্ট তার ব্যথাটা সবচেয়ে বেশি থাকবে, বাট যখন সে একটা কাজ করবে তখন সে একটু বেটার ফিল করবে। তাহলে কি হবে, সে যদি একটা রেস্ট নেয় তার ব্যথাটা ওই মুহূর্তে অনেক বেশি থাকে, আর যখন সে কাজ করে বা মুভমেন্ট করে তখন তার ব্যথাটা একটু কমে বা তখন সে একটু বেটার ফিল করে। তাহলে একটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের যেরকম পেইন সেরকম থাকতে পারে। সাথে সাথে হয়তো বা পেশেন্টের রিউমাটয়েড আর্থ্রাইটিসের ফিচার থাকলেও থাকতে পারে, বা আদার যে কোনো একটা ইনফ্লামেটরি কন্ডিশন হয়তো বা প্রেজেন্ট থাকতে পারে, সেটা হয়তো স্টেমে থাকতে পারে। সো ইট উইল বি ভেরি ইজি। বাট এখানে আমাদের অনেক সময় কনফিউশন ক্রিয়েট হয় যে হিপ জয়েন্ট ইনফ্লামেটরি আর্থ্রাইটিস হলো কিনা, আমরা কি দাগাবো কিনা, অনেক সময় মনের মধ্যে কনফিউশন আসতে পারে। বাট বেসিক কথা হচ্ছে যদি মানে সিস্টেমেটিক ক্লু যদি সব কিছু ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের ফেভারে থাকে, দেন এটা কারেক্ট অ্যান্সার হিসেবে সেটা আমরা আসলে দাগায় আসতে পারবো।
আচ্ছা, দেন নেক্সট যেটা সেটা হচ্ছে রেফার্ড পেইন। সো রেফার্ড পেইনের কথাটা কখন আসে? যদি কোনো একটা পেশেন্টের ক্ষেত্রে ফিমোরাল নার্ভ সেখানে কোনো একটা ইনজুরি হয়, তাহলে কোনো একটা পেশেন্টের যদি ফিমোরাল নার্ভ সেইখানে যদি কোনো একটা প্যাথোলজিক্যাল লেশন থাকে, সেইখানে রেফার্ড পেইন হিসেবে পেশেন্ট হিপ পেইন নিয়ে আসতে পারে। এখন এটাকে আমরা কীভাবে অ্যাড্রেস করব? এটাকে অ্যাড্রেস করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ফিমোরাল নার্ভ স্ট্রেচ টেস্ট করা। তাহলে ফিমোরাল নার্ভ স্ট্রেচ করার সিস্টেমটা হচ্ছে পেশেন্টকে প্রথমে প্রোন পজিশনে নিতে হবে। প্রোন পজিশনে নেওয়ার পরে তারপরে হচ্ছে পেশেন্টের যেটা হিপ জয়েন্ট সেটাকে তারপরে আমরা ফ্লেক্স করব। ফ্লেক্স করার পরে তারপরে যখন নি জয়েন্টটাকে এক্সটেন্ড করব তখন হচ্ছে আমরা দেখব যে পেশেন্টের পেইনটা বেড়ে যায়। বা সহজ কথা হচ্ছে ফিমোরাল নার্ভ স্ট্রেচ টেস্ট। সো ফিমোরাল নার্ভ স্ট্রেচ টেস্ট উইল বি পজিটিভ। সো এই যে ফিমোরাল নার্ভ স্ট্রেস টেস্ট যদি পজিটিভ হয়, এটা যদি ক্লু দেওয়া থাকে, তাহলে এটা আসলে রেফার্ড পেইন এবং সেখানে প্যাথোলজি লাইজ উইদিন দ্য ফিমোরাল নার্ভ। এখানে একটা ফিমোরাল নার্ভে কোনো একটা লেশন হয়েছে, সেটা কোনোভাবে কোনো একটা কম্প্রেশনের কারণে হতে পারে, বা আন্ডারলাইং আদার কোনো প্যাথোলজি থাকতে পারে, বা কোনো ট্রমাটিক কোনো হিস্ট্রি থাকতে পারে, এনিথিং লাইক দ্যাট। সো এরকম একটা হিস্ট্রি বা প্রেজেন্টেশন বা এরকম কিছু একটা ক্লু কোশ্চেনে দেওয়া থাকবে, তাহলে এটা গেলে হবে আমাদের রেফার্ড পেইন। ওকে, আচ্ছা, পরেরটা হচ্ছে ট্রকেন্টারিক বার্সাইটিস। এখান থেকে ফ্রিকুয়েন্টলি এমআরসিবি পার্ট 1 পরীক্ষায় কোশ্চেন আসে। ফ্রিকুয়েন্টলি লাইক পাস্টে সলভ করতে গেলেও রেগুলার এই টপিকে কোশ্চেন আসলে আমরা ফেস করি। সো ট্রকেন্টারিক বার্সাইটিস ইজ ভেরি কমন ফর এমআরসিবি। সো এখানে দেখা যাচ্ছে এই পেইনটা সাধারণত একটু ওল্ডার এজেড পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি, লাইক যে সকল পেশেন্টের বয়স হলো 50 থেকে 70 বছর বয়স। সো এই গ্রুপ অফ পেশেন্টে আমরা একটু বেশি কমনলি আসলে হতে দেখি। সো এখানে মূল প্যাথোলজিটা হলো আমাদের এই ইলিওটিবিয়াল যে ব্যান্ড, এই ইলিওটিবিয়াল ব্যান্ড হচ্ছে এক ধরনের ফাইব্রোইলাস্টিক ব্যান্ড। সো এইখানে আসলে আমার প্যাথোলজি ব্যাপারটা কি, রিপিটেড ইউজ যখন হয়, রিপিটেড ইউজেসের কারণে অনেক সময় এখানে ইনফ্লামেশন হইতে পারে। সো যখন দেখা যায় যে ফাইব্রোইলাস্টিকের যে ইলিওটিবিয়াল ব্যান্ড রিপিটেড মুভমেন্ট বা রিপিটেড ইউজের কারণে যদি এখানে সামটাইমস ইনফ্লামেশন হতে পারে, এবং ইনফ্লামেশন হলে পেশেন্ট পেইন নিয়ে আসে। সো এখানে হিপ জয়েন্টের এখানে তার পেইন থাকে, দেখা যাচ্ছে যে তার মুভমেন্ট করলে তার ব্যথাটা বাড়ে, একটু রেস্ট নিলে সে একটু বেটার ফিল করে। সো নর্মালি আমরা একদম লাইক একটা বার্সাইটিস হলে যেই প্রেজেন্টেশনটা থাকে এক্স্যাক্টলি সিমিলার, লাইক যত রকম বার্সাইটিস আছে। সো টিপিক্যাল প্রেজেন্টেশন যে সে একটু কাজ করলে তার এখানে খারাপ লাগে, টিপিক্যাল নেচার থাকবে, তাহলে এটা হচ্ছে আমাদের ট্রকেন্টারিক বার্সাইটিস। সো এটা আমরা মাথায় রাখবো যে একটু ওল্ডার এজেড পেশেন্টের ক্ষেত্রে হবে, এবং তার আসলে এখানে মূল প্যাথোলজিটা আসলে এই ইলিওটিবিয়াল ব্যান্ড, এইখানে আসলে ইনফ্লামেশনটা হচ্ছে, বা ওইখান থেকে আসলে আমাদের প্যাথোলজিটা ইনভলভ। সো দিস ইজ ট্রকেন্টারিক বার্সাইটিস। সাধারণত পেশেন্ট হিপ বা ল্যাটারাল পার্ট অফ দ্য থাই এই রিজিয়নে সে পেইনের কথাটা বলতে পারে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাভাসকুলার নেক্রোসিস। এটাও আর একটা টিপিক্যাল কমন কোশ্চেন অফ এমআরসিপি। এমআরসিপি পার্ট 1, এমআরসিপি পার্ট 2, দুইটা জায়গাতে এটা খুব কমনলি আসে। সো অ্যাভাসকুলার নেক্রোসিসের ক্ষেত্রে এখানে পেশেন্টের অনসেট দুইভাবে হইতে পারে। এখানে কোশ্চেনে অ্যাকিউট অনসেটও থাকতে পারে, আবার ইনসিডিয়াস অনসেট এটাও থাকতে পারে। নর্মালি ইনসিডিয়াস অনসেটটাই আমরা কমনলি পাই। সো এইখানে পেশেন্টের মূল হিস্ট্রি যেটা থাকবে সেটা হচ্ছে সে লম্বা সময় ধরে স্টেরয়েড নেয়, তাহলে প্রোলংড স্টেরয়েড থেরাপির একটা প্রেজেন্টেশন থাকবে। এখন সে প্রোলংড স্টেরয়েড কেন পায়? হতে পারে যে পেশেন্টের একটা সিস্টেমিক কোনো একটা ভাস্কুলাইটিস আছে, বা সিস্টেমিক এমন কোনো একটা ইলনেস আছে যেখানে সে লম্বা সময় ধরে স্টেরয়েড পাচ্ছে, হয়তো বা কেমোথেরাপি হিসেবে সে স্টেরয়েড পাচ্ছে, এরকম কোনো না কোনো একটা মানে ইনফরমেশন সেখানে দেওয়া থাকবে। তাহলে স্টেরয়েড লম্বা সময় ধরে নিচ্ছে, সেখান থেকে পেশেন্ট অ্যাভাসকুলার নেক্রোসিস ডেভেলপ করছে। সো স্বাভাবিকভাবে এখানে যেটা হবে, পেশেন্টের ওয়াকিং ডিফিকাল্টি থাকবে। স্টেমগুলোতে সাধারণত কোশ্চেনগুলো থাকে এইভাবে যে পেশেন্ট উইথ ওয়াকিং ডিফিকাল্টি, হয়তো বা অনেক সময় এভাবেও বলতে পারে যে ঠিক আছে ওয়াকিং ডিফিকাল্টি, বা অনেক সময় একটা লিম্পের কথাও সেখানে বলতে পারে যে ওয়াকিং উইথ এ লিম্প। হ্যাঁ, তাহলে ওয়াকিং ডিফিকাল্টি থাকবে, ওয়াকিং উইথ এ লিম্প, এভাবে অনেক সময় প্রেজেন্টেশন থাকতে পারে। এবং পেশেন্টের এখানে পেইনের কথাও বলে অনেক সময় পেইনলেস থাকতে পারে, অনেক সময় পেইনফুল থাকতে পারে। এখানে প্লাস মাইনাস দুই রকম সিনারিও আমি দেখছি। সো দিস ইজ অ্যাভাসকুলার নেক্রোসিস। তাহলে অ্যাভাসকুলার নেক্রোসিসে আমরা কমন যেটা মাথায় রাখবো যে লম্বা সময় ধরে স্টেরয়েডের একটা হিস্ট্রি থাকে, এবং ডেফিনেটলি পেশেন্টের এই ওয়াকিং ডিফিকাল্টিজের কথা আসলে এখানে আমরা এক্সপেক্ট করি। সো দিস ইজ অ্যাভাসকুলার নেক্রোসিস। অ্যাভাসকুলার নেক্রোসিসের ইনিশিয়ালি আসলে আমরা পেইনলেসই এক্সপেক্ট করি, বাট কিছু কিছু জায়গায় পেইনফুল অকেশনসও কোশ্চেনে থাকতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে পিউবিক সিম্ফাইসিস ডিসফাংশন।
নর্মালি দেখা যাচ্ছে প্রেগনেন্সিতে এটা একটু বেশি দেখা যায়, যে লাইক প্রেগনেন্সি যখন হচ্ছে সেখানে যে আমরা দেখি যে হরমোনাল যে চেঞ্জেসগুলো হয়, সামটাইমস সেই হরমোনাল চেঞ্জেসের কারণে আমরা অনেক সময় দেখি যে পিউবিক সিম্ফাসিস এখানে যে লিগামেন্টগুলো আছে এগুলো একটু লুজ হয়ে যেতে পারে। সো তখন দেখা যাচ্ছে পেশেন্টের ওই জায়গাটাতে সে পেইনের কথা বলতে পারে, পিউবিক সিম্ফাসিসের এখানে পেইন থাকে, তাহলে এখানে দেখবো পিউবিক সিম্ফাসিসে এখানে পেশেন্ট পেইনের কথা বলে, এবং এই পেইনটা আশেপাশে অ্যানাটমিক্যাল রিজিয়ন যেমন গ্রোইন, হ্যাঁ গ্রোইনের এখানেও সে পেইনের কথাটা বলতে পারে। সো এখানে আমরা সাধারণত দেখা যাচ্ছে প্রেগন্যান্ট লেডিতে এই ধরনের প্রেজেন্টেশনটা পাইতে পারি, যে পিউবিক সিম্ফাসিসের এখানে পেইনটা গ্রোইনের এখানেও থাকতে পারে, এবং সেটার জন্য ডেফিনেটলি একটা ফাংশনাল ইম্পেয়ারমেন্ট ডেভেলপ করে। সো নর্মালি যদি এরকম সিনারিও থাকে সেখানে আমরা পিউবিক সিম্ফাসিস ডিসফাংশন কনসিডার করব। আচ্ছা, আর একটা হচ্ছে অস্টিওপোরোসিস। এখন অস্টিওপোরোসিস আসলে দুইভাবে কথা বলা যায়। একটা হচ্ছে অ্যাজ এ হোল অস্টিওপোরোসিসের জন্য হিপ জয়েন্ট ইনভলভমেন্ট খুবই কমন। আমরা দেখি যে ফ্র্যাকচার নেক অফ দ্য ফিমার, সো এটা তো খুব কমন। সো দেখা যাচ্ছে সেখানেও পেশেন্ট কিন্তু হিপ জয়েন্টের পেইন নিয়ে পেশেন্ট আসবে, ওয়াকিং ডিফিকাল্টিস থাকবে। আবার অ্যাট দ্য সেম টাইম আরেকটা পার্টিকুলার কন্ডিশন হচ্ছে ট্রানজিয়েন্ট ইডিওপ্যাথিক অস্টিওপোরোসিস। এটা আবার দেখা যাচ্ছে থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি, তখন আবার এটা দেখা যায়। সো অস্টিওপোরোসিসের জন্য হিপ জয়েন্ট ইনভলভমেন্ট খুবই কমন, ফ্র্যাকচার নেক অফ দ্য ফিমার, সেখানে মানে এটাও আমরা কমনলি পাই। সো সেখানে হিপ পেইন থাকলে ডেফিনেটলি অস্টিওপোরোসিস আমরা কনসিডার করি, এবং যদি অস্টিওপোরোসিস থাকে সেখানে আমরা বায়োকেমিক্যাল যে চেঞ্জেসগুলো, নর্মালি তো আসলে অস্টিওপোরোসিসের প্রায় সব কিছুই নর্মাল থাকে, এএলপিটা একটু বেশি থাকবে। সো এখন দেখা যাচ্ছে অস্টিওপোরোসিসের প্রেজেন্টেশনের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর অনেক সময় প্রেজেন্ট থাকতে পারে, লাইক বয়স অনেক বেশি, বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছে, বা স্টেরয়েড পাচ্ছে, এরকম কোনো একটা প্রেজেন্টেশন থাকতে পারে। অথবা হয়তো বা এখানে আমরা দেখবো যে ডেক্সা স্ক্যান করে একটা টি স্কোর দিয়ে দিছে, টি স্কোর যে দেখতেছি যে সাপোজ ফর এক্সাম্পল 2.7 দেওয়া বা 2.6 দেওয়া। সো যদি এরকম একটা প্রেজেন্টেশন থাকে খুব সহজে সেটাকে আইডেন্টিফাই করতে পারবো। বাট যেখানে কনফিউশনটা হয় সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট ইডিওপ্যাথিক অস্টিওপোরোসিস। সাধারণত প্রেগন্যান্ট লেডিতে প্রেগনেন্সিতে এই হিস্ট্রিটা থাকবে, সে হিপ পেইন নিয়ে আসবে। হ্যাঁ, সো এইটা আমরা একটু মাথায় রাখবো যে প্রেগনেন্সিতে থাকলে অনেক সময় আমাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়, যেটা আসলে কোন ডিজিজ হইতে পারে বা কোন কন্ডিশন হইতে পারে। সো যদি এরকম ট্রানজিয়েন্ট ইডিওপ্যাথিক অস্টিওপোরোসিস সেখানে অপশন থাকে, এটা আসলে আমরা সেখানে কনসিডার করবো যে অন্য কোনো কিছুর সাথে ম্যাচ করতেছে না। সো সেখানে এটা আমরা কনসিডার করতে পারি। তাহলে মোটা দাগে আমাদের একটা পেশেন্টে যদি হিপ পেইন নিয়ে আসে, মোটা দাগে আলোচনা এগুলোর মধ্যে আসে। আরেকটা কন্ডিশনের কথাও অ্যাড করা যায়, এবং এটা থেকেও মাঝে মাঝে কোশ্চেন আসে, বাট ওটা নিউরোলজিতে কোশ্চেন আসে, সেটা হচ্ছে মেরালজিয়া প্যারাস্থেটিকা। মেরালজিয়া প্যারাস্থেটিকা। সো মেরালজিয়া প্যারাস্থেটিকার ব্যাপারটা হচ্ছে আমাদের একটা নার্ভ আছে, ফিমোরাল কিউটিনিয়াস নার্ভ, ল্যাটেরাল কিউটিনিয়াস নার্ভ। এটা হচ্ছে ল্যাটেরাল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য থাই, এটার নামই হচ্ছে এটা। এবং এই নার্ভটার রুট ভ্যালু হচ্ছে L2। সাধারণত দেখা যাচ্ছে যে সকল পার্সন খুব টাইট ক্লথিং, খুব টাইট বেল্ট, টাইট প্যান্ট এ ধরনের মানে মানে ড্রেস আপ করে, তাদের দেখা যাচ্ছে এই নার্ভের একটা এক্সটার্নাল কম্প্রেশন হয়, এবং সেই কম্প্রেশন থেকে তাদের এই মেরালজিয়া প্যারাস্থেটিকা হয়। এই নার্ভটা কমপ্লিটলি একটা সেন্সরি নার্ভ। সো সেন্সরি নার্ভ ইনভলভমেন্টের কারণে পেশেন্টের একটা নিউরোপ্যাথিক পেইনের ফিচার হয়। সো এখানে টিংলিং, নামনেস, হ্যাঁ বার্নিং পেইন এরকম পেশেন্ট ফিল করতে পারে, একটা টিংলিং থাকতে পারে, নামনেস থাকতে পারে, বার্নিং নেচার বলতে পারে। সো টিপিক্যাল একটা সেন্সরি নিউরোপ্যাথির প্রেজেন্টেশন নিয়ে এখানে আসে। এই নার্ভটা শুধুমাত্র সেন্সরি ইনভলভমেন্ট, সো এখানে মোটর কোনো উইকনেস থাকবে না, এবং এটা L2। তাহলে আমাদের ডার্মাটোম অনুযায়ী L2 একদম এই যে ল্যাটারাল পার্ট, সো L2 আমাদের ইনভলভমেন্ট আমরা দেখি। সো ল্যাটারাল পার্ট অফ দ্য থাই, সেখানে সেই এই পিন পিন ব্যথা, হ্যাঁ এই ব্যথাটার কথা সে বলবে। এখন ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ দ্য থাই, এটা যে মেরালজিয়া প্যারাস্থেটিকা বললাম, তাহলে এখানে কেন এটা হইতে পারে? তাহলে একটা বললাম হচ্ছে টাইট ক্লথিং অথবা টাইট বেল্ট, হ্যাঁ এটা একটা। আরেকটা কারণ হচ্ছে প্রেগন্যান্সি, প্রেগন্যান্সিতেও এটা হতে পারে। আরেকটা হতে পারে টিউমার। সো দেখা যাচ্ছে অ্যানাটমিক্যাল সারাউন্ডিং বা অ্যানাটমিক্যাল ক্লোজ প্রক্সিমিটিতে কোন একটা টিউমার থাকতে পারে, যে টিউমার সেই নার্ভটাকে কম্প্রেস করে সেখান থেকে সিমিলার ঘটনা হয়ে গেল। সো টিউমার ইজ অ্যানাদার ডিফারেন্সিয়াল হেয়ার।
সো টিউমারটাকে এক্সক্লুড করার জন্য সামটাইমস আমরা আসলে এমআরআই সাজেস্ট করি। সো এটা আমরা সেখানে কনসিডার করতে পারি। তাহলে টিউমার আছে কিনা সেটাকে এক্সক্লুড করতে হবে, আর হিস্ট্রিটা নিলেই চলে আসবে। সো হয়তো বা সে বলবে তার রিসেন্ট একটা প্রেগনেন্সির হিস্ট্রি ছিল খুব রিসেন্ট টাইমসে, অথবা সে টাইট ক্লথিং পরে এটা বলে দিবে, অথবা কোনো কিছু না থাকলে কোনো একটা টিউমার আছে কিনা তখন সেটা খুঁজতে হয়। সো টিপিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে ল্যাটারাল কিউটাস নার্ভ অফ দ্য থাই, এইটার যে L2 যে ডার্মাটম, ওই ডার্মাটম ধরে পেশেন্ট হচ্ছে একটা টিংলিং নামনেস পেইনের কথা আসলে বলে। সো দিস ইজ মেরালজিয়া প্যারাস্থেটিকা। এখান থেকে আমরা ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসতে দেখছি। সো এখানে দেখা যাচ্ছে যে L2 ডার্মাটম ইনভলভমেন্ট, এখান থেকে কোশ্চেন আসে, কারণগুলো থেকে কোশ্চেন আসে, অথবা ডায়াগনোসিস করতে বলে। সো মোটা দাগে হিপ জয়েন্ট বা হিপ এরিয়াতে যত পেইন আছে আমার মনে হয় মোটামুটি প্রায় সব কিছুই কভার হয়ে যায়। এটা কমপ্লিটলি জাস্ট কীভাবে সিনিয়রগুলো আসলে আমি মানে চিন্তা করব সেটার ওরিয়েন্টেড একটা ক্লাস। প্রত্যেকটা টপিকের ডিটেলস আলোচনা করার উদ্দেশ্য এখানে ছিল না, জাস্ট এক্সাম ওরিয়েন্টেড একটা আলোচনা করতে চাইছি। সো এই ছিল এই ক্লাসে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।